আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। তোমরা যারা এসএসসি লেভেলে পড়াশোনা করতেছো, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি এসএসসি ফিজিক্স এর প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টি ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। এই ক্লাসটি করার মাধ্যমে তোমার এই অধ্যায়ের সকল টাইপের এমসিকিউ করা হয়ে যাবে এবং তুমি এই অধ্যায়ে যে কোনো ধরনের এমসিকিউ পরীক্ষা করে দিয়ে আসতে পারো। ঠিক আছে? এবং 100% ইনশাল্লাহ নিয়মগুলো এবং টাইপগুলো কমন পাবা। ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটিতে চলে যাই। দেখো, প্রথমে আমাদের কোনটি আছে খেয়াল করো। আমাদের প্রথমে এমসিকিউটি কি আছে এখানে খেয়াল করো। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এটা হচ্ছে বিজ্ঞানী ডিরাক। এই যে আনসার হচ্ছে ক, বিজ্ঞানী ডিরাক এই প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। বুঝতে পারছি? তারপর কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন? দেখো, তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন কে? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কি এই তড়িৎ বলরেখার ধারণা দিয়ে থাকেন। তারপর দেখো, এখানে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কি করেছিলেন? বিজ্ঞানী থেলিস। এগুলা মুখস্থ টাইপ, ওই যে বইয়ের প্রথম অংশে যে বিজ্ঞানীদের অবদান সম্পর্কে যা আছে ওইগুলা পড়ে নিলে কি এগুলা পারবা। তারপর দেখো এখানে কি আছে, যে কোন বিজ্ঞানী প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? অলরেডি দেখছি আমরা, ডিরাক। তারপর কে প্রথম কার্যকারণ ও যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? এটা হচ্ছে বিজ্ঞানী থেলিস। এটা কে? বিজ্ঞানী থেলিস এটা অস্বীকার করেছিলেন। তারপরে খেয়াল করো, তারপর কোনটা আছে এখানে দেখো, পরীক্ষার মাধ্যমে আলো তরঙ্গ ধর্ম প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ইয়ংস। বিজ্ঞানী ইয়ংস। দেখো এখানে আছে খ নাম্বারটা, আনসার হচ্ছে খ। তারপর দেখো, অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? মনে রাখবা, কঠিন পদার্থের বিজ্ঞান, এই কঠিন পদার্থের বিজ্ঞান গবেষণা করতে গিয়ে অর্ধপরিবাহীর জন্ম হয়, সেমিকন্ডাক্টরের জন্ম হয়েছিল। তারপর দেখো, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে অরস্টেড। বিজ্ঞানী অরস্টেড। এগুলা পারবা আশা করি। দেখো, পদার্থবিজ্ঞানীর বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহের কত পার্সেন্ট গ্রহ নক্ষত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? অনলি 4%। বুঝতে পারছো? পুরো মহাবিশ্বের মাত্র 4% বিজ্ঞানীর ব্যাখ্যা করতে পারেন, আর বাকি যে 96% আছে এটা কি বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেন না। অর্থাৎ মহাজগৎ, মহাবিশ্বটা এত সহজ একটা বিষয় না, এটা বেশ রহস্যময় একটা বিষয়। তারপর খেয়াল করো, কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? এটা হচ্ছে বিজ্ঞানী হাবল। বিজ্ঞানী হাবল দেখেছিলেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তোমরা হয়তো জানো কিনা জানি না, কোরআনে 1400 বছর আগেই আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবী কি, এই মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, এরকম একটা আয়াত আছে কোরআনে, তোমরা একটু পরে দেখবা। তারপর খেয়াল করো, কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? এই দেখো, ইবনে আল হাইয়াম। ইবনে আল হাইয়াম, ইংরেজিতে কি বলা হয়? ইবনে আল হাইতাম। ঠিক আছে? তারপর দেখো, কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? যে ডিরাক। অলরেডি বলছি আমরা, এটা ডিরাক। আনসার হচ্ছে খ, ডিরাক। কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? থেলিস। কে সূর্যগ্রহণের সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? মনে রাখবা, সৌরজগতের ব্যাখ্যা প্রদান করছেন কোপার্নিকাস। আর সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছে গ্যালিলিও। প্রবক্তা গ্যালিলিও আর ব্যাখ্যা কে দিছে? কোপার্নিকাস। এই দুটো জিনিস মনে রাখবা। এই যে সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? এই সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা গ্যালিলিও, এবং ব্যাখ্যা প্রদান করেছেন কোপার্নিকাস। এটার ভিতরে পার্থক্যটা মনে রাখবা। তারপর খেয়াল করো, কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কার? গ্যালিলিওর হাতে। গ্যালিলিওর হাতে। গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কারা? এই যে নিউটন এবং কি লিবনিজ। নিউটন এবং লিবনিজ কি এই গণিতের একটি নতুন শাখা আবিষ্কার করেছেন। ঠিক আছে? তারপর দেখো, রেডিয়ামের আবিষ্কারক কে? দেখো, রেডিয়ামের আবিষ্কার হচ্ছে কি? পিয়ারে কুরি। মনে রাখবা, রেডিয়াম, মেরিক এবং পিয়ারে কুরি এই দুজন সম্মিলিতভাবে কি এই দুইটা আবিষ্কার করেছে। রেডিয়ামটাকে পিয়ারে কুরি এবং মেরি কুরি দুজন সম্মিলিতভাবে আবিষ্কার করেছে। তারপর দেখো,
এখানে তারপরটা কি আছে, ক্যালকুলাস আবিষ্কার করেন কে? নিউটন। এখানে যেহেতু লিবনিজের নাম নাই তাহলে নিউটন, आंसर হবে কি নিউটন। ঠিক আছে ভাইয়া। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, তোমরা জানো এটা। তারপরে কি আছে দেখো, তারপর কোন দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য? অর্থাৎ নিউক্লিয়াসকে, একটা বড় ভারী নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত করা সম্ভব, এরকম তত্ত্ব কে আবিষ্কার করছেন? এটা দেখো, প্রথম হচ্ছে অটোহান এবং স্ট্রেসম্যান। এই দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন, অটোহান এবং স্ট্রেসম্যান। এই দুজন বিজ্ঞানী কি এই তত্ত্বটি আবিষ্কার করেছেন। তারপর দেখো, বাংলাদেশে কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে? এটা আমরা জানি সবাই, রূপপুর, পাবনার রূপপুরে। ঠিক আছে। তারপরে কোয়ার্ক দিয়ে গঠিত, মনে রাখবা যে প্রোটন এবং ইলেকট্রন নয়, ইলেকট্রন কিন্তু কোয়ার্ক দ্বারা গঠিত না। প্রোটন এবং নিউট্রন এই দুইটাই কি কোয়ার্ক দ্বারা গঠিত। ঠিক আছে, কোয়ার্ক। মোট 6 ধরনের কোয়ার্ক আছে। ঠিক আছে, এই 6 ধরনের কোয়ার্কের ভিতরে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক হচ্ছে 2 ধরনের কোয়ার্ক, এবং এই 2 ধরনের কোয়ার্ক দ্বারা কি প্রোটন এবং নিউট্রন গঠিত। মনে রাখবা, প্রোটন হচ্ছে 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক, এবং নিউট্রন হচ্ছে 2টা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক দ্বারা গঠিত। ক্লিয়ার? তাহলে आंसर হচ্ছে কি 2 এবং 3, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন কিন্তু কোয়ার্ক দ্বারা গঠিত না, ইলেকট্রন নিজে একটা ল্যাপটন কণিকা, মানে মৌলিক কণিকা। বুঝছো? তাহলে आंसर হচ্ছে 2 3, आंसर হচ্ছে 2 3 ঘ, आंसर হচ্ছে 2 3। আশা করি পারবো। তারপরে খেয়াল করো এখানে কি আছে, এখানে খেয়াল করো প্রশ্নটা পড়ো। দেখো, কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি মানে মৌলিক রাশি নয়। ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু মৌলিক রাশি 7টা জানি, তাই না? মৌলিক রাশি জানি না? ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এরকম 7টা রাশি সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, এই 7টা রাশি বাদে বাকি যে রাশিগুলো আছে সবগুলাই কি যৌগিক রাশি অথবা লব্ধ রাশি, যৌগিক রাশি অথবা লব্ধ রাশি। আমরা দেখবো শুধু ওই 7টার ভিতরে পড়তেছে কিনা, ওই যে 7টা এসআই একক আছে ওই 7টার ভিতরে পড়তেছে কিনা, আর না হলে কি হয়ে যাবে লব্ধ রাশি বা যৌগিক রাশি হয়ে যাবে। দেখো এখানে তাপ কিন্তু আমাদের মৌলিক রাশির ভিতরে নাই, তড়িৎ প্রবাহ আছে মৌলিক রাশির ভিতরে, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তিনটাই কিন্তু মৌলিক রাশি, কিন্তু তাপ কি মৌলিক রাশি নয়, অর্থাৎ লব্ধ রাশি। आंसर হচ্ছে ক। তারপর দেখো, নিচের কোন রাশির ভেক্টর, কোন রাশি দ্বয় ভেক্টর রাশি? ভেক্টর রাশি বুঝি যে রাশি প্রকাশ করার জন্য মান লাগে, দিক লাগে, এই দুইটা জিনিসই লাগে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা জানি ত্বরণকে প্রকাশ করতে মান লাগে, দিক লাগে, কিন্তু দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, ভর একটা স্কেলার, তাহলে এটা দেখা দরকার নেই। সরণ একটা ভেক্টর, বেগও একটা ভেক্টর, তাহলে সরণ এবং বেগ এই দুইটা হচ্ছে কি দুইটা ভেক্টর রাশি। সরণ এবং বেগ হচ্ছে কি দুইটা ভেক্টর রাশি। এখানে চাপ হচ্ছে স্কেলার রাশি, তাহলে চাপ হবে না। ঠিক আছে, आंसर হচ্ছে গ। ওকে, ক্লিয়ার? দেখো, প্রোটনের ব্যাসার্ধ মনে রাখবে, প্রোটনের ব্যাসার্ধ হচ্ছে 1 * 10⁻15 মিটার। প্রোটনের ব্যাসার্ধ 1 * 10⁻15 মিটার। বুঝতে পারছো ভাইয়া? আশা করি পারবো। ক্লিয়ার? এগুলো সহজ, আশা করি তোমরা পারো এগুলো অলরেডি। তোমাদের বেসিকটা রিভিশন হবে এই ভিডিওটি দেখার মাধ্যমে। তারপর দেখো, নিচের কোনটি যৌগিক রাশি? ক্ষমতা। দেখো, ক্ষমতা ছাড়া বাকি সবগুলো মৌলিক রাশি, ক্ষমতা ছাড়া বাকি সবগুলো ভাইয়া মৌলিক রাশি। তাহলে आंसर কি হবে? ক্ষমতা। आंसर ক্ষমতা গ। সৌরজগতের ব্যাসার্ধ কত? মনে রাখবা, সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে 6 × 10⁻12, 6 × 10⁻12 মিটার সৌরজগতের ব্যাসার্ধ। বুঝতে পারছো? এটা হচ্ছে খ, आंसर হচ্ছে খ। এটা কিন্তু ছোটখাটো কোনো সংখ্যা না, এটা বিশাল একটা সংখ্যা। বুঝছো? এই যে 6 এর পরে 12টা শূন্য দিবা, তারপর দেখবা মানে 6 এর সাথে 10 এর সাথে, এখানে খেয়াল করো, 1 এর পরে 12টা শূন্য দিয়ে 6 এর সাথে গুণ করবা, তাইলে যে বড় সংখ্যাটা পাওয়া যাবে ওইটাই কিন্তু কি এই সৌরজগতের ব্যাসার্ধ। বুঝছো? তারপরেরটা দেখি আমি, এখানে খেয়াল করো, লব্ধ রাশির উদাহরণ হচ্ছে, দেখো লব্ধ রাশি আমরা জানি, ক্ষমতা হচ্ছে একটা লব্ধ রাশি, একটা যৌগিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, তড়িৎ তীব্রতা এটা কিন্তু মৌলিক রাশি না, তড়িৎ তীব্রতা হচ্ছে একটা যৌগিক রাশি, লব্ধ রাশি। তাহলে आंसर হচ্ছে কি 1 2। आंसर হচ্ছে কি ভাইয়া 1 2। আর এক কথায় মৌলিক রাশিগুলো বাদে বাকি সকল রাশি কি হবে? কিন্তু যৌগিক রাশি হবে। যৌগিক মানে লব্ধ রাশি। বুঝতে পারছো? লব্ধ রাশি মানে একাধিক মৌলিক রাশি সমন্বয়ে গঠিত যে রাশিটা, সেটা হচ্ছে কি লব্ধ রাশি। ওকে, তাহলে आंसर হচ্ছে 1 2। आंसर ক। নিচের কোনটি লব্ধ একক? অ্যাম্পিয়ার। দেখো, অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক, এটা মৌলিক।
নিউটন 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 হচ্ছে একটা লব্ধ একক, কারণ আমরা কাজের আমরা জানি কি ওজনের একক বা বলের একক কি নিউটন। তো বল ইজ ইকুয়াল টু কি এমজি, ঠিক আছে, এমজি এর একক কি নিউটন। তাহলে নিউটন হচ্ছে কি একটা লব্ধ একক। आंसर হচ্ছে গ নিউটন, ঠিক আছে। তারপর নিচেটা দেখা যাচ্ছে না হয়তো, তাহলে দেখো নিচের কোনটি মৌলিক একক, খেয়াল করো মৌলিক একক বলছে। নিউটন একটা লব্ধ একক, জুল একটা লব্ধ একক, প্যাসকেল একটা লব্ধ একক, কেলভিন তাপমাত্রা একক কি কেলভিন, তাপমাত্রার একক ভাইয়া কেলভিন। তাহলে आंसर হচ্ছে কি কেলভিন, आंसर ঘ, ঘোড়ার ঘ। ওকে, তারপর এখানে খেয়াল করো তারপর কি আসতেছে আমাদের জন্য, কোনটি মৌলিক একক। অলরেডি আমরা জানি দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, এটা হচ্ছে মৌলিক একক। ওকে ডান। তারপর দীপন তীব্রতার একক কোনটি, অলরেডি এই যে সিডি, সি দ্বারা কি বোঝাতেছে ক্যান্ডেলা, এই आंसर ক্যান্ডেলা। উপসর্গ বা গুণিতক টাইপের প্রশ্নগুলোতে আমরা চলে আসছি, ঠিক আছে। দেখো এই টাইপের প্রশ্নগুলোতে কি আছে দেখো, 1 হেক্টো ইজ ইকুয়াল টু 1 ন্যানোর কত গুণ, 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। আচ্ছা এই টাইপের গুলা করার আগে আমাদেরকে অবশ্যই গুণিতকগুলা পারতেই হবে। গুণিতকগুলা না পেরে আমরা এই টাইপের অঙ্কগুলা কোনোভাবেই করতে পারবো না। এই গুণিতকগুলা আগে শিখতে হবে, তাই না। এখন গুণিতকগুলা পারার জন্য ছন্দ আছে, এই ছন্দের মাধ্যমে মুখস্থ করতে পারো ইচ্ছা তোমাদের। তোমরা যদি সরাসরি ডাইরেক্ট মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, তাহলে তো ওয়েলকাম। আর যদি না পারো তাহলে তোমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। কেমন, যেমন এখানে দেখো একটা ছন্দ লিখতেছি আমি, যে এখানে লিখে দেবো ডেসি সেন্টি মিলে ভাই মাইক্রো ন্যানোর সাথে যায়, মাইক্রো ন্যানোর সাথে যায়। পিকো ফ্যামটো পরে আসে, এটো আসে সবার শেষে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না হয়তো, একটু দাঁড়াও, দেখা যাচ্ছে কি এখানে পিকো ফ্যামটো পরে আসে, এটো আসে সবার শেষে, এটো আসে সবার শেষে, এটো আসে সবার শেষে। দেখো ডেসি সেন্টি মিলে ভাই মাইক্রো ন্যানোর সাথে যায়, পিকো ফ্যামটো পরে আসে, এটো আসে সবার শেষে, ঠিক আছে। এখানে এটা ডেসি, এটা ছোট উপসর্গগুলো আছে আমাদের বইয়ে, যে ছোট মানের যে উপসর্গগুলা এগুলা এই ছন্দের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। ডিসি দ্বারা দেশি বোঝাচ্ছে, সেন্টি দ্বারা সেন্টি বোঝাচ্ছে, এমনি সি দ্বারা প্রকাশ করে, মিলি দ্বারা মিলি বোঝাচ্ছে, মিলে দ্বারা মিলি বোঝাচ্ছে, ঠিক আছে। এন্ড বাই মিলানোর জন্য তাহলে মাইক্রো, ঠিক আছে, মাইক্রো দ্বারা মাইক্রো, ন্যানো দ্বারা ন্যানো বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে পিকো এবং এটা হচ্ছে ফ্যামটো আর এটো, এই যে এটো, এই ফ্যামটো, এই পিকো, এই নামগুলো কি আমাদের এই যে ছোট উপসর্গগুলো, এটা হচ্ছে কি আমাদের সেই ছোট উপসর্গগুলো, ঠিক আছে। এই যে এটো, এর দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। এখানে খেয়াল করো, মনে রাখবা এগুলা পাওয়ার বা ঘাতগুলা কিভাবে মনে রাখবা। মনে রাখবা প্রথম তিনটে এসে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, -1 -2 -3, অর্থাৎ এই সরি এখানে আমি 10 এর উপর দিব, ঠিক আছে। এটা এই প্রথমটা, এই ডেকার ক্ষেত্রে কি হবে 10 ইনভার্স 1, সেন্টির ক্ষেত্রে কি হবে 10 ইনভার্স 2, এই মিটার মিলির ক্ষেত্রে কি হবে 10 ইনভার্স 3। তার মানে দেখো ডেকা সেন্টি মিলি পর্যন্ত 10 ইনভার্স 1 2 3 এভাবে করে ক্রমান্বয়ে বাড়তেছে, ঠিক আছে। তারপর বাকিগুলোর ক্ষেত্রে কিভাবে মনে রাখবা, তারপর বাকিগুলো হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এই যে মিলির পরে বাকি সবগুলো হচ্ছে কি 3 এর গুণিতক, 3 এর গুণিতক 3 দুগুণে কত 6, তার মানে মাইক্রোতে কি হবে 10 ইনভার্স 6 হবে। এই ন্যানোতে কি হবে 3 দুগুণে 6 3 3 9, তাহলে ন্যানোতে কি হবে 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9, ন্যানোতে হবে কি 10 ইনভার্স 9। তারপর দেখো এটাতে হবে কি 12, 3 এর গুণিতক কি 12, তাহলে 10 ইনভার্স 12, আর এটাতে হবে কি 10 ইনভার্স 15, 3 5 15, আর এটা কি 3 6 18, তাহলে 10 ইনভার্স 18, 10 ইনভার্স 18 বোঝাইতেছি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে।
তুমি এগুলা যদি মুখস্থ রাখতে পারো তাহলে ওয়েলকাম, আর নাইলে ছন্দ বা যে কোনো ভাবে তোমাকে এগুলা মনে রাখতে হবে, কারণ এই টপিকটার উপর থেকে কি অনেক এমসিকিউ আসে থাকে। ঠিক আছে, তোমরা কি এখানে দেখতে পাচ্ছ এই যে পিকো 10^12, 10^15, 10^18, একটু দেখা যাচ্ছে না হয়তো, একটু খেয়াল করো। এটা এটোটা হচ্ছে 10^, এখানে একটু উপরে দেখতেছি, এটা হচ্ছে কি 10^18, 10^18, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে আরেকটা আছে বড় উপসর্গগুলো মনে রাখার ক্ষেত্রে এটা মনে রাখতে পারো। দেখো এই যে ডাক্তার হেঁটে 1 কিলোমিটার গিয়ে টের পেলেন এখানে আসা উচিত হয়নি, দেখো ডাক্তার দ্বারা কি বলছে, ডেকা বোঝাচ্ছি, ডেকা, ঠিক আছে, এইখানে কি ডেকা, তারপরে কি হেক্টর, ঠিক আছে, এখানে কি হবে হেক্টর, এখানে জায়গা সংকুলন হচ্ছে না, এখানে একটু খেয়াল করো, ছোট ছোট করে লিখি, তোমরা দেখা যাচ্ছে কি এখানে বোর্ডে দেখা যাচ্ছে এগুলা, হ্যাঁ বেশ ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে হেক্টর, তারপর তো কেতে তো কিলোই, ডেকা হেক্টর কিলো, এরপর হচ্ছে মেগা, এম ফর মেগা, গিয়ে দিয়ে গিগা, ক্যাপিটাল জি গিগা, টের এটা হচ্ছে টেরা, টের দিয়ে টেরা, টের পেলেন এখানে টের দিয়ে কি টেরা, টেরা কি ক্যাপিটাল টি, পেলেন দিয়ে পেটা, হচ্ছে কি ক্যাপিটাল পি, মনে রাখবে এটা হচ্ছে ক্যাপিটাল পি, এখানে পি আর ওখানে পি এর ভিতরে পার্থক্য হচ্ছে ক্যাপিটাল পি, এগুলা জি, ক্যাপিটাল এম আর ক্যাপিটাল পি, ঠিক আছে, মনে রাখবে এখানে। আর এখানে এক্সো, এটা কি এক্সো, ঠিক আছে, ই, বুঝতে পারছো, এক্সা, ওকে ক্লিয়ার। তাহলে আমাদের হয়ে গেল, আমরা এখানে হচ্ছে আগেরটার মতো, এখানে এগুলো ছিল ছোট একক এবং এগুলো হচ্ছে কি বড় একক। ডেকার ক্ষেত্রে 10^1, হেক্টর ক্ষেত্রে 10^2, কিলোর ক্ষেত্রে 10^3, মেগার ক্ষেত্রে 10^6, ওই তিনের গুণিতক, তিনের নামাতে পরে যা যা পাবে সিরিয়ালে বসাই দিবা, ঠিক আছে। এখানে কি হবে, গিগার ক্ষেত্রে হবে 10^9, টেরার ক্ষেত্রে কি 10^12, পেটার ক্ষেত্রে কি 10^15, এবং এক্সের ক্ষেত্রে কি 10^18। এইগুলা মনে রাখতে হবে ভাইয়া, এগুলা যদি না পারো তাহলে তো আনসার করতে পারবা না, এইগুলার উত্তর করতে পারবা না। এখানে আশা করি তোমরা বুঝতে পারতেছো, অথবা আমার মুখের কথাগুলো তোমরা বুঝে নিও, ঠিক আছে। খেয়াল করো, এখানে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত, এগুলো মনে রাখবো, তারপর কি আমরা আমাদের অ্যানসার গুলো সলভ করে ফেলবো, ঠিক আছে। দেখো এখানে 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ, আগে হেক্টর আছে তারপর কি আছে ন্যানো আছে, এগুলোর ক্ষেত্রে 1 হেক্টর এর ভ্যালুটা কত, সেই ভ্যালুটাকে 1 ন্যানো এর ভ্যালুটা দিয়ে ভাগ করতে হবে। দেখো 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ, এরকম বললে 1 হেক্টর ভ্যালুটাকে 1 ন্যানোর ভ্যালু দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো আমি করি, এখানে 1 হেক্টর হচ্ছে কত, 1 হেক্টর কত 10^2, 1 হেক্টর কত 10^2, তো 10^2 কে আমি 1 ন্যানো কত, 1 ন্যানো 10^9, এটা যদি ডিভাইড করে আসতেছে আমাদের आंसर আসতেছে 1 * 10^11 আসতেছে, ঠিক আছে। তার মানে 1 হেক্টর হচ্ছে 1 ন্যানোর 10^11 গুণ, কিন্তু এখানে কি আছে आंसरটা, এখানে তো आंसरটা নাই, এখানে आंसरটা নাই, आंसर হবে 10^11, आंसर হবে কত 10^11। তারপরটা দেখো, তারপরটা দেখো 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, আমরা জানি ন্যানো মানে 10^9, ন্যানো মানে কি 10^9, তো ন্যানো সেকেন্ড মানে কি, তো 1 ন্যানো সেকেন্ড, তো ন্যানোর জায়গায় যদি 1 দেই, ন্যানোর জায়গায় যদি ন্যানোর উপসর্গটা বসাই দেই 10^9 দিয়ে দেই, তাহলে 1 ন্যানো সেকেন্ড মানে কি 1 * 10^9 সেকেন্ড, তার মানে 10^9 সেকেন্ড, 10^9 সেকেন্ড, ওকে। এই যে এটা आंसर হচ্ছে ক 10^9 সেকেন্ড। তারপরেরটা দেখো, এখানে দেখা যাচ্ছে কি, একটু ক্লিয়ার করে দেই, দেখো এখানে 1 পিকোমিটার কত অ্যাটোমিটার, ঠিক আছে, 1 পিকোমিটার
কত অ্যাটোমিটার। এই ধরনের প্রশ্নগুলোতে মনে রাখবা, একটু খেয়াল করো, এগুলাতে কিন্তু অনেকে ভুল করে। একটু যদি মনোযোগ দাও তাহলে ইনশাল্লাহ একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো 1 পিকোমিটার বলছে ইকুয়াল টু কত অ্যাটোমিটার। দেখো প্রথমে যেটা থাকবে এটার ভ্যালুটাকে, দ্বিতীয়তে যেটা থাকবে ওইটার ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। এই 1 পিকোমিটার যত হয় ততকে 1 অ্যাটোমিটার যত হয় তত দিয়ে ভাগ দিতে হবে, তাইলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। দেখো আমি করি, দেখো 1 পিকোমিটার, আমরা এখানে খেয়াল করো 1 পিকোমিটার কত পেয়েছিলাম, দেখো তো 10 ইনভার্স 12 পেয়েছিলাম। আর 1 অ্যাটোমিটার কত, 10 ইনভার্স 18। তো 10 ইনভার্স 12 কে আমরা 10 ইনভার্স 18 দিয়ে ভাগ দিব। 10 ইনভার্স 12 কে আমরা 10 ইনভার্স 18 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আমাদের কি এখানে আমাদের আছে 10 ইনভার্স 6, 10 টু দি পাওয়ার 6। आंसर আসছে কি 1 * 10 টু দি পাওয়ার 6, 1 * 10 টু দি পাওয়ার 6 আসছে। তার মানে 10 টু দি পাওয়ার 6। आंसर হচ্ছে কি, आंसर হচ্ছে 10 টু দি পাওয়ার 6। आंसर ক 10 টু দি পাওয়ার 6। आंसर ক 10 টু দি পাওয়ার 6। ওকে, ক্লিয়ার? আশা করি পারবো। তারপরটা দেখি, খেয়াল করি এইখানে দেখো 1 প্যাসকেল সমান সমান কত অ্যাটম। এই 1 প্যাসকেল সমান সমান কত অ্যাটম বলছে, মানে বায়ুমণ্ডলীয় চাপ। 1 প্যাসকেল সমান কত অ্যাটম বা বায়ুমণ্ডলীয় চাপ। অ্যাটম বলতে কি অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, আমরা জানি, তোমরা খেয়াল করো, এটা তোমাদের জানা থাকতে হবে যে 1 প্যাসকেল মানে 1 অ্যাটম সমান কত প্যাসকেল। মনে রাখবা যে 1 অ্যাটম হচ্ছে কি 101325 প্যাসকেল। 101325 প্যাসকেল। মনে রাখবা 1 অ্যাটম হচ্ছে কি 101325 প্যাসকেল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে বলছে 1 প্যাসকেল সমান সমান কত অ্যাটম। ঠিক আছে, তাহলে দেখো তো এত প্যাসকেল যেহেতু 1 অ্যাটম, তাহলে 1 প্যাসকেল কত হবে, 1 প্যাসকেল কি হবে, 1 কে এই যে 101325 দিয়ে ভাগ করলে কি আমরা 1 প্যাসকেল মানে কত অ্যাটম পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু এত প্যাসকেল 1 অ্যাটম, তাহলে 1 প্যাসকেল এই 1 কে এত দিয়ে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। ঠিক আছে, তাহলে 1 ডিভাইড বাই 101325, তাহলে আমাদের আসছে এখানে ভ্যালুটা 9.86 ইনটু 10 ইনভার্স 6। आंसर দেখো কোনটা, এই যে দেখো এটা এই যে এটা 9.873 ইনটু 10 ইনভার্স 6। আমি কিছু ভ্যালুটা কম নিছি, অনেকগুলো ভ্যালু আসছে কিন্তু আমি দশমিকের পরে শুধু 2 ঘর পর্যন্ত নিছি। তাহলে आंसर হচ্ছে কি এইটা 9.87 ইনটু 10 ইনভার্স 6। ওকে ভাই, আশা করি পারবো। তারপর দেখো টেরার সূচক কোনটি। টেরার সূচক কোনটি, এখানে খেয়াল করো। টেরা আমরা কি দেখছি 10 টু দি পাওয়ার 12 না, সূচক কত, সূচক মানে হচ্ছে পাওয়ার। তো টেরার সূচক হচ্ছে কত 10 টু দি পাওয়ার 12। ঠিক আছে, তাহলে आंसर হচ্ছে 12, সূচক হচ্ছে পাওয়ার, তো পাওয়ার কত 12। आंसर হচ্ছে কি ক, आंसर ক টেরা ইকুয়াল টু কত 12, মানে সূচক হচ্ছে কি 12 বা 12। তারপরটা দেখো 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ। ঠিক আছে, দেখো প্রথম যেটা থাকবে ওইটাকে দ্বিতীয়তে যেটা থাকবে যে এককটা থাকবে ওইটা দিয়ে ভাগ দিতে হবে। সোজা হিসাব, প্রথমে যেটা থাকবে ওইটাকে দ্বিতীয় যে একক আছে ওইটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো 1 মিলিসেকেন্ড মানে কত, তাহলে 10 ইনভার্স 3 সেকেন্ড। তাহলে 1 ন্যানোসেকেন্ড মানে হচ্ছে 10 ইনভার্স 9 সেকেন্ড। 1 মিলিসেকেন্ডকে অর্থাৎ 10 ইনভার্স 3 কে আমরা 10 ইনভার্স 9 দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমি পেয়ে যাব। 10 টু দি পাওয়ার 6। आंसर হচ্ছে 10 টু দি পাওয়ার 6। 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা 10 টু দি পাওয়ার 6 গুণ বড়, 10 টু দি পাওয়ার 6 গুণ বড়। ক্লিয়ার? आंसर হচ্ছে ক। তারপর দেখতেছি এখানে কি আসছে আমাদের জন্য। ভিডিও ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। তোমরা এসএসসি লেভেলে যারা অনেকেই ফিজিক্সের এমসিকিউতে অনেক প্যারা খায়, এবং এই ফিজিক্সের এমসিকিউ এত সহজ না। তোমরা যদি আমার এই এমসিকিউ সিরিজটি করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই ফিজিক্সের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। বুঝছো? ফিজিক্সের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা কতটুকু পর্যন্ত করছি না, আমরা কি এতটুকু করি নাই? তো এটা করছি না, এরপরটা করছি, হ্যাঁ এটা তো করছি। আচ্ছা আমরা একটু চালু করতেছি, দেখতেছি কোথায় আসছি আমরা। দাঁড়াও একটু ভিডিওটা সামনে আগাক, আমরা কোথায় আসছি দেখি। হ্যাঁ আমরা এখানে আসছি। দেখো এখানে
এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? খেলো। 1 টেরা মানে কি তো 10^12 আর 1 পিকোমিটার, তো পিকো কত? এখানে খেয়াল করো, পিকো 10^12, তাহলে পিকো টেরা তো বড়, পিকো তো ছোট, এটা ঠিক আছে। এখানে টেরা বড়, টেরা মানে কত? 10^12, ঠিক আছে। আর পিকো মানে হচ্ছে 10^12, তাহলে নিশ্চয়ই 10^12টা বড়। দেখো এখানে পিকো মানে কত লিখছি? 10^12, আর টেরা মানে হচ্ছে 10^12, ঠিক আছে। তাহলে পিকো অবশ্যই টেরার চাইতে বড়, এই শর্তটা তো মিলে গেছে, একই তো মিলে গেছে, বাকিগুলো তো দেখার দরকার নেই। দেখো গিগাটা কিন্তু টেরার চাইতে বড় না, গিগা কিন্তু টেরার চাইতে বড় না। এখানে খেয়াল করো, এই যে দেখো এই গিগা, টেরা বড় গিগা ছোট, তাহলে খ সঠিক নয়, গ সঠিক নয়, বুঝা যাইতেছে, কারণ ক আমাদের সঠিক। বুঝতে পারছো? দেখো মেগা বড় না, বরং টেরা বড়। আবার দেখো এক্সা এটো কিন্তু বড়, এক্সা ছোট, এই এক্সা কিন্তু বড়, এটো কিন্তু ছোট, উল্টা দিছে এটা, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে ক। পারবো আশা করি। তারপর দেখো 100 টেরা মিটার সমান কত ন্যানোমিটার? এটা তো অনেকে ভুল করবে, 100 টেরা মিটার, কিন্তু এখানে 1 টেরা মিটার বলা নাই, কিন্তু 100 টেরা মিটার বলছে, 100 টেরা। তাহলে খেয়াল করো 1 টেরা মিটার কত? 10^12 মিটার, ঠিক আছে। 1 টেরা মিটার মানে কি? 10^12 মিটার, টেরা মানে কি? 10^12, এর জন্য 10^12 মিটার। এখন 1 টেরা মিটার, সরি 1 টেরা মিটার যেহেতু এত, কিন্তু 100 টেরা মিটার কত হবে? তাহলে এটার সাথে কি 100 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। 1 টেরা মিটার যদি হয় 10^12 মিটার, তাহলে 100 টেরা মিটার কি হবে? 100 ইনটু 10^12 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি 100 টেরা মিটার। এখন বলছে 100 টেরা মিটার সমান কত ন্যানোমিটার, ঠিক আছে। 100 টেরা মিটার সমান কত ন্যানোমিটার? তাহলে অবশ্যই 10^9 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। কত ন্যানোমিটার নিতে চাইলে আমার কি করতে হবে? ওইটাতে ভাগ দিতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে 10^9 দ্বারা ভাগ দিই, 10^9, কারণ ন্যানোমিটার কি 10^9 মিটার, ঠিক আছে। তাহলে 10^9 মিটার দিয়ে ভাগ দিলে আমি কি পাইতেছি দেখতেছি, একটু খেয়াল করো। 12 নিচে হচ্ছে কি 10^9, 23। আমার আসতেছে आंसर 1 ইনটু 10^23। आंसर হচ্ছে কত? ঘ, ঘোড়ার ঘ, 10^23, 10^23, 10^23 আসতেছে आंसर ঘোড়ার ঘ। 1 অ্যাটোমিটার সমান কত পিকোমিটার? এটা অলরেডি করছি মনে হইতেছে। 1 অ্যাটোমিটার কত পিকোমিটার? দেখো অ্যাটো মানে 10^18, পিকো মানে 10^12, তাহলে 1 অ্যাটোমিটার বলছে, হ্যাঁ উল্টাই দিছে মনে, আগেরটা মনে পিকোমিটার ছিল, ঠিক আছে। তাহলে অ্যাটোমিটার হচ্ছে কি 10^18, 10^18, আর পিকোমিটার হচ্ছে 10^12, ঠিক আছে। তাহলে এটা, তাহলে বলছে 1 অ্যাটোমিটার কত পিকোমিটার, তো সামনে আগে যেটা আছে ওইটার ভ্যালুটাকে পরের ভ্যালুটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি ভাগ দিয়ে দিতেছি, এটাকে এত দিয়ে ভাগ দিতেছি, ওকে। তাহলে আমরা দেখতেছি, দেখো 10^18, আচ্ছা 10^12, লাস্ট आंसर আসছে 10^6, 10^6, এই যে आंसर হচ্ছে এটা 10^6 ঘ। आंसर কি ভাইয়া? 10^6। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই ধরনের ক্যালকুলেশন গুলাতে আগে যেটা থাকবে ওইটার ভ্যালুটাকে পরে যেটা থাকবে ওইটার ভ্যালু দিয়ে ভাগ দিতে হবে। এটার ক্ষেত্রে আমি কিন্তু এটা করছি, প্রথমে যেটা ছিল ওইটার ভ্যালুটাকে পরে যেটা ছিল ওইটার ভ্যালু দিয়ে ভাগ করছি, তাইলে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়া, তাহলে आंसर হচ্ছে ঘ, ঘোড়ার ঘ। ঘ মানে 10^6, 10^6। আশা করি ক্লিয়ার। তারপর আমাদের জন্য কি আছে দেখি, খেয়াল করি। দেখো 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার? সেম টাইপ, এটা তোমরা করতে পারবে না, এটা তোমরা आंसर বের করো, তোমরা এটার आंसर বের করো। দেখো 1 পিকোমিটার কত সেন্টিমিটার, তাহলে পিকো হচ্ছে কি 10^12, তো পিকোকে 10/12 কে ভাগ দাও। তোমরা করো, পজ করে ভিডিওটা তোমরা আগে করো,
তারপরে সেন্ডি হচ্ছে 10 ইনভার্স 2, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 10, সরি 10 ইনভার্স 10, 10 ইনভার্স 10 এই যে आंसर ঘ 10 ইনভার্স 10 आंसर হচ্ছে ঘোড়ার ঘ 10 ইনভার্স 10 आंसर 10 ইনভার্স 10। তারপর দেখো কোনটি সবচেয়ে ছোট একক, কোনটি সবচেয়ে ছোট একক, ঠিক আছে। এখানে দেখো পিকো আছে, তারপর দেখো ফেমটো আছে, পিকো আছে, মাইক্রো আছে, মাইক্রোমিটার, দেখো এইখানে খেয়াল করো মাইক্রো আছে, তারপর ন্যানো আছে, পিকো আছে, ফেমটো আছে, সবার শেষে অ্যাটো আছে। তাহলে অ্যাটো হচ্ছে সবার শেষে, তার আগে কিন্তু ফেমটো, কিন্তু এখানে দেখো অ্যাটো কিন্তু নাই, তার আগেরটাই কি ফেমটো। তাহলে आंसर হচ্ছে কি ঘ, ঘোড়ার ঘ, ফেমটোমিটার। आंसर হচ্ছে কি ঘোড়ার ঘ, ফেমটোমিটার। বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার? দেখো 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাডে, 1 পিকো ফ্যারাডে ইকুয়াল টু কত ফ্যারাডে। মনে রাখবা পিকো তো অলরেডি জানি, পিকো হচ্ছে কি 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 11, সরি 10 ইনভার্স 12, পিকো হচ্ছে কি 10 ইনভার্স 12। তাহলে ফ্যারাডেকে f দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 1 পিকো ফ্যারাডে হচ্ছে কি 10 ইনভার্স 12 ফ্যারাডে, 10 ইনভার্স 12 ফ্যারাডে। आंसर হচ্ছে খ 10 ইনভার্স 12 ফ্যারাডে। তোমরা দেখতে পাচ্ছ কি? তারপর দেখো এখানে আমাদের কোনটা আছে, এখানে দেখো মাত্রা রিলেটেড যে টাইপের অঙ্কগুলো ছিল এগুলাতে কিন্তু আমরা চলে আসছি, ঠিক আছে। এখন দেখো আয়তনের মাত্রা কোনটি, এখন আমরা জানি আয়তন কিভাবে নির্ণয় করা হয়। আয়তনের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে আয়তন v = কি, আয়তন v হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, প্রস্থ এবং উচ্চতার গুণফলকে কি বলে, আয়তন বলে, তাই না? ঠিক আছে, b আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলকে কি বলবো আমরা ভাইয়া, আয়তন বলবো। তাহলে দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আয়তনের একক কি মিটার, এবং উচ্চতার একক কি মিটার। তাহলে তিনটার একক গুণ করলে কি হবে, মিটার কিউব। তাহলে আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব। তাহলে আয়তনের মাত্রা কি হবে, দেখো তো এই মিটার, মিটারের মাত্রা প্রকাশ করার জন্য মিটার কি দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের মাত্রা কি l না, তাহলে l এর পাওয়ার কত 3 না, তাহলে l কিউব। তাহলে এখানে আয়তনের মাত্রা কি হবে ভাইয়া, আয়তনের মাত্রা কিন্তু l কিউব হবে, ঠিক আছে। বুঝতে পারছি? आंसर হচ্ছে ক। তারপর দেখো ওজনের মাত্রা কোনটি, ওজনের মাত্রা কোনটি। তাহলে আমরা ওজনের সূত্র জানি, আমরা ওজনের সূত্র W = mg, সূত্র পড়ে আসছে নিউটনের সূত্র, W = mg। তাহলে এখানে m ভরের একক হচ্ছে কি কেজি, এই যে অভিকর্ষ ত্বরণ g এর একক কি মিটার, সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে খেয়াল করো তো, এটা থেকে কিন্তু আমরা মাত্রাটা নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে ভাইয়া, দেখো কেজির একক, কেজির মাত্রা প্রকাশের জন্য ম্যাস, m ফর ভর, ঠিক আছে, এর পাওয়ার কত 1, 1 দেওয়া লাগতেছে না। এই মিটার, মিটার মানে কি l লেন্থ, ঠিক আছে, তো l পাওয়ার 1 দেওয়া লাগতেছে না। সেকেন্ড মানে কি সময়, সময়ের জন্য মাত্রা t ব্যবহার করা হয়, ইনভার্স পাওয়ার কত ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে কি কাজের, সরি ওজনের মাত্রা, ওজনের মাত্রা কি ml t ইনভার্স 2। आंसर হচ্ছে কি ক ml t ইনভার্স 2। ক্লিয়ার আশা করি? তারপর দেখো এখানে আমাদের কোনটা আসছে, এখানে খেয়াল করো। তারপর দেখো আমরা আমাদের যে স্ক্রু গজ রিলেটেড যে অঙ্কগুলা, যে ম্যাথগুলা, সেই টাইপগুলোতে আমরা চলে আসছি কিন্তু, ঠিক আছে। এখন আমরা এই টাইপসগুলা সলভ করব। আমি একটু মুছে নেই এটা, দাঁড়াও। এই টাইপ সলভ করতে আমরা দুইটা সূত্র লাগবে, দুইটা সূত্র লিখে নিই। দেখো এখানে খেয়াল করো, আমরা জানি কি স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন একটা বস্তুর দৈর্ঘ্য মাপা হয়, তখন দৈর্ঘ্য মাপার সূত্র হচ্ছে কি, যে L = m + v * vc, ঠিক আছে। যেখানে v হচ্ছে বার্নিয়ার সমপতন, vc হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, vc হচ্ছে কি বার্নিয়ার ধ্রুবক, m হচ্ছে মূল স্কেল পার্ট, আর হচ্ছে l হচ্ছে কি পরিমাপকৃত দৈর্ঘ্য। একইভাবে একটা স্ক্রু গজ দিয়ে যদি আমরা কোন একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, তখন d = বা স্ক্রু গজের ব্যাস, d ফর ব্যাস, ঠিক আছে। তাহলে ব্যাস = হবে কি আমাদের, এখানে হবে l + c * lc। এখানে c হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ, আর lc হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি? তাহলে d ব্যাস যেটা স্ক্রু গজ দিয়ে আমরা পরিমাপ করছি, আর l হচ্ছে রৈখিক স্কেল পার্ট, l এখানে কি রৈখিক স্কেল পার্ট, c হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর lc হচ্ছে কি ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। মনে রাখবে এই দুইটার গুণফল কিন্তু বৃত্তাকার স্কেল পার্ট, এই দুইটার গুণফলকে কি বলে আমরা বৃত্তাকার স্কেল পার্ট বলে, ঠিক আছে। বৃত্তাকার স্কেল পার্ট যদি c প্রাইম হয়, তাহলে c প্রাইম হবে কি c * lc, এবং এই দুইটা কিন্তু মনে রাখবা v * bc, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট, কি ভার্নিয়ার স্কেল পার্ট। তার মানে ভার্নিয়ার স্কেল পার্টকে যদি আমি
ভি প্রাইম দেই তাহলে বার্নিয়ার স্কেল পার্ট ইজ ইকুয়াল টু কি হবে বি ইনটু বিসি। এই সূত্রগুলো আমরা মনে রাখবো। তার পাশাপাশি এই সূত্রগুলো মনে রাখবো যে আমরা বিসি নির্ণয় করতে পারি এস বাই এন দ্বারা, যেখানে এস হচ্ছে কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে এস কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন কি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। একইভাবে আমরা ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ কোণ এলসি নির্ণয় করতে পারি কিভাবে, যে পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পি বাই এন। এলসি বা লঘিষ্ঠ কোণ নির্ণয় করতে পারি কিভাবে, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখবো, তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো খুব সহজে করতে পারবো ভাইয়া। ঠিক আছে, একটি স্ক্রু গজের দেখো প্রথমটা, একটি স্ক্রু গজের পিচ 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত? দেখো ন্যূনাঙ্কটা সহজে বের করে ফেলতে পারবো। দেখো পিচ কি আমরা এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কি ন্যূনাঙ্ক বা এলসি পেয়ে যাব, লিস্ট কাউন্ট পেয়ে যাব। তাহলে আমরা ভাগ দেই, তাহলে পিচ হচ্ছে 0.5 ডিভাইড বাই 100, তাহলে আমাদের আসতেছে 5 × 10⁻3। তার মানে এখানে মিলিমিটার এককে, দেখুন তার মানে এখানে 0.005 মিলিমিটার। আমাদের आंसर আসছে 0.005 মিলিমিটার। ঠিক আছে, তাহলে ন্যূনাঙ্কটা 0.005 মিলিমিটার আছে, কিন্তু এই মিলিমিটার ঠিক আছে আমাদের এখানে কিন্তু এই মিলিমিটার অংশটা নাই। ঠিক আছে, মিলিমিটারে এই आंसरটা নাই, অর্থাৎ आंसर কিন্তু এখানে মূলত आंसरটা হবে এইটা 0.005 মিলিমিটার। এখানে আরেকটা এম উঠে গেছে, ভুলে হয়তো দেওয়া হয় না, এখানে আরেকটা এম হবে। এই দেখো মিটার, এম ফর মিটার, কিন্তু এখানে আরেকটা এম হবে তাতে মিলিমিটার হয়। ঠিক আছে, आंसर খ, এখানে মিলিমিটার হবে, মিটার না, এখানে কি হবে মিলিমিটার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? তারপর দেখো স্লাইড ক্লিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? স্লাইড ক্লিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? আমরা জানি একটা স্ক্রু গজ হোক, এটা স্লাইড ক্লিপার্স হোক, যেটাই হোক না কেন, স্ক্রু গজ এবং স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে, স্ক্রু গজের ক্ষেত্রে কি হয়, ন্যূনাঙ্ক যতটুকু সর্বনিম্ন ততটুকু সূক্ষ্মভাবে মাপা যায়, এবং স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে কি দেখা যায় যে এটার বার্নিয়ার ধ্রুবক যতটুকু এতটুকু সূক্ষ্মভাবে এটা মাপা যায়। ঠিক আছে, তার মানে বার্নিয়ার ধ্রুবক যত ওই ততটুকু দূরত্ব কি আমরা সূক্ষ্মভাবে মাপতে পারবো স্লাইড ক্লিপার্স দিয়ে। তার মানে आंसर কত? ঘ, বার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। आंसर কি হবে? ঘ, বার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। ঠিক আছে, তারপর দেখো আমাদের কি আসতেছে, এখানে খেয়াল করো স্লাইড ক্লিপার্সের বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে বার্নিয়ার স্কেলের যত ভাগ হয় সেটা মূল স্কেল থেকে 1 ভাগ ছোট হয়, অর্থাৎ বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হয়। নরমালি বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হয়। তার মানে বার্নিয়ার স্কেলের 20 ভাগ হবে কি মূল স্কেলের 19 ভাগের সমান, তার মানে 19 মিলিমিটার। ঠিক আছে, বার্নিয়ার স্কেলের 20 ভাগ হবে কি 19 মিলিমিটার। তাহলে বার্নিয়ার স্কেলের 1 ভাগ কত হবে? 1 ভাগ হবে 19/20 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 5 ভাগ কত হবে? বার্নিয়ার স্কেলের 5 ভাগ হবে 19 × 5 / 20। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কি পাচ্ছি এখানে দেখো ভাইয়া, 19 × 5 নিচে কি আসতেছে 20 আসতেছে। ঠিক আছে, তার মানে আসছে 4.75। এখানে কি आंसरটা কই? आंसरটা কি নাই? এখানে কি आंसरটা নাই? এখানে তো आंसरটা নাই, आंसरটা হচ্ছে 4.75। आंसर পাইছি 4.75। ঠিক আছে, এটা হচ্ছে এত মিলিমিটার, 5 ঘরের দৈর্ঘ্য কত? 4.75 মিলিমিটার। आंसरটা নাই, এখানে आंसरটা নাই, आंसर হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তারপর দেখো 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে সেন্টিমিটার এককে হলে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত? দেখো আমরা জানি এলসি বা ন্যূনাঙ্ক ইকুয়াল কি হবে? পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে দেখো পিচ দেওয়া আছে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা বের করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা মিলিমিটার একটা সেন্টিমিটার আছে, এই দুটো একই এককে রাখতে হবে, হয় দুটো মিলিমিটারে না হয় দুইটাকে সেন্টিমিটার রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এই মিলিমিটারটাকে আমি সেন্টিমিটার নিয়ে যাব। মনে রাখবা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে 10 দিয়ে ভাগ দিতে হয়, তো 2 কে 10 দিয়ে ভাগ দিলে আমরা 0.2 পাবো। 2 কে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো? 0.2 পাবো। তাহলে আমরা যেহেতু n এর মান বের করব, তাহলে n টা এদিকে নিব, তাহলে p বাই lc হয়ে যাবে। এখন p কত? পিচ কত? পিচ হচ্ছে 0.002, আর এখানে কত? lc কত? lc হচ্ছে 0.2। তাহলে lc তে 0.2 দিয়ে যদি 0.002
ভাগ দেই তাহলে কি হইতেছে 0.002 ভাগ 0.2 এখানে এলসি কত হবে ন্যূনাঙ্ক 0.02 সেন্টিমিটার পিচ ও সরি পিচের মান তো দেওয়া আছে পিচের মান তো উপরে পিচের মান তো 0.2 পিচের মান হচ্ছে 0.2 আর এলসি এর মান হচ্ছে 0.002 উল্টা করে ফেলছি 0.2 কে ভাগ দিয়ে দেব 0.002 দ্বারা তাহলে আসছে 100 आंसर হচ্ছে কি 100 ভাইয়া आंसर 100 তাহলে आंसर 100 দেখো কোথায় আছে 100 10 স্কয়ার মানে কি 100 ওকে आंसर খ একটি স্লাইড ক্যালিপারসের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10 এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত তো ভার্নিয়ার ধ্রুবক আমরা খুব সহজে বের করতে পারি আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক এবিসি বের করা হয় কি s/n ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.1 আসবে 0.1 মিলিমিটার आंसर হচ্ছে 0.1 মিলিমিটার কিন্তু 0.1 মিলিমিটার आंसर নাই ঠিক আছে 0.1 মিলিমিটার आंसर নাই এগুলো একটু সব খেয়াল রাখতে হবে এই কোন এককে দেওয়া আছে কোন এককে চাইছে ঠিক আছে ক্লিয়ার এখানে দেখো 0.01 সেন্টিমিটার এটা হবে आंसर কেন দেখো আমার आंसर হচ্ছে 0.1 মিলিমিটার তাহলে মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটার নিতে 10 দিয়ে ভাগ দেব 0.1 কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 0.01 সেন্টিমিটার আসবে 0.01 সেন্টিমিটার তাহলে आंसर হচ্ছে খ 0.01 সেন্টিমিটার ক্লিয়ার ভাইয়া ওকে ডান তারপর দেখো এখানে কি আসছে কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় এখানে খেয়াল করো তো আমরা জানি ডিজিটাল স্লাইড ক্যালিপারস দিয়ে কি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় এই ডিজিটাল স্লাইড ক্যালিপারস গুলো হচ্ছে এমন যন্ত্র যেগুলোতে মনে করো ডিজিটাল নাম্বার ওঠে ঠিক আছে কোন একটা বস্তু দিলে তুমি এখানে ডাইরেক্ট ডিজিটাল ডিজিট গুলো উঠবে ঠিক আছে অর্থাৎ ক্যালকুলেটর সিস্টেম ঠিক আছে এক কথাই আধুনিক অ্যানালগ না আমরা যে নরমালি মাপি না হাতে কলমে এরকম না এরকম ডিজিটাল আছে যেগুলোর ভিতরে অটোমেটিক যে কোন একটা বস্তু দিলে এটা কত দৈর্ঘ্য এটা লেখা উঠে যায় বুঝতে পারছো এগুলো তুমি অনলাইনে সার্চ দিলে দেখতে পারবে তারপর দেখো নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা জানি স্লাইড ক্যালিপারস থেকে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কম মানে স্ক্রু গজ দিয়ে কি আরো সূক্ষ্মভাবে কোন একটা বস্তুর দৈর্ঘ্য মাপা যায় তার মানে এখানে যেহেতু সরু নিরেট তার মানে ওইকে তারটাকে স্ক্রু গজ দিয়ে মাপা হবে কি দিয়া স্ক্রু গজ দিয়ে মাপা হবে ঠিক আছে তারপর দেখো আমাদের কি আসতেছে এইখানে খেয়াল করো এই যে দেখো কোন স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর কত 1 মিলিমিটার মিলিমিটার আছে এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিব কেন ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে সেন্টিমিটার তাহলে 1 কে যদি আমি 1 মিলিমিটার কে যদি 110 দিয়ে ভাগ দিই তাহলে সেন্টিমিটার চলে যাবে তার মানে 0.1 সেন্টিমিটার 0.1 সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের দেখো ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে এটা একটু মুছে নিই দেখো ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে আমরা জানি VC কি হবে S/n যেহেতু আমাদেরকে কি বের করতে হবে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে তার মানে ভাগ সংখ্যা বের করতে হবে n বের করতে হবে তাহলে n কি হবে n কি হবে S/VC তাহলে S কত এখানে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.1 সেন্টিমিটার ঠিক আছে এখানে VC হচ্ছে 0.005 ঠিক আছে তার মানে আমরা একটু ভাগ দিয়ে দেব 0.1 কে 0.005 দ্বারা দিয়ে দিছি তাহলে 20 आंसर হচ্ছে 20 आंसर কত 20 आंसर হচ্ছে 20 20 आंसर হচ্ছে গ একটি দণ্ডকে স্লাইড ক্যালিপারসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তারপরটা দেখো একটি দণ্ডকে স্লাইড ক্যালিপারসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার ভার্নিয়ার সংবেদন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো এখানে খেয়াল করো প্রধান স্কেল পার্ট কিন্তু 5 সেন্টিমিটার দেওয়া আছে আর এখানে ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটার দেওয়া আছে তাহলে এটাকে কি সেন্টিমিটারে নিতে হবে তাহলে যেহেতু এটা কি ভার্নিয়ার স্কেল সরি স্লাইড ক্যালিপারস হ্যাঁ স্লাইড ক্যালিপারস এর এই সূত্র ব্যবহার করতে হবে তাই না তাহলে এই সূত্র m + v * vc সবগুলোর মান দেওয়া আছে প্রধান স্কেল পার্ট ভার্নিয়ার সংবেদন ভার্নিয়ার ধ্রুবক সবগুলো দেওয়া আছে শুধু এটাকে কিসে নিতে হবে সেন্টিমিটার নিতে হবে তাহলে আমরা এই 0.1 কে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে 0.01 আসবে যেটা সেন্টিমিটার এককে ঠিক আছে তার মানে 0.1 মিলিমিটার কে সেন্টিমিটার নিলে 0.01 সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই মূল স্কেল পার্ট হচ্ছে কত মূল স্কেল পার্ট হচ্ছে 5 সেন্টিমিটার ঠিক আছে 5 প্লাস
এখানে বার্নিয়ার সমাধান হচ্ছে 7 ইনটু এখানে বার্নিয়ার ধ্রুবক আসছে 0.01, ঠিক আছে, সেন্টিমিটার এককে। তাহলে আমাদের आंसर আসছে 5.07 এই যে সেন্টিমিটার এককে আসবে 5.07 সেন্টিমিটার। এই যে এই দেখো লাস্টেরটা 5.07 সেন্টিমিটার आंसर ঘোরার গো। তারপর দেখো বার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলে 13 নং দাগের সাথে মিলে যায়, বার্নিয়ার সমাপতন কত? মনে রাখবা বার্নিয়ার স্কেলে যত নাম্বার দাগই মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলে যাক সেটা দেখার বিষয় না, বার্নিয়ার স্কেলে যত নাম্বার দাগ মিলছে ওইটাই হচ্ছে কি বার্নিয়ার সমাপতন, ঠিক আছে। এটা মূল স্কেলে 13 নাম্বার না 20 নাম্বার না 25 নাম্বার দাগের সাথে মিলছে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে বার্নিয়ার স্কেলে কত নাম্বার ভাগ মূল স্কেলে কোন একটা দাগের সাথে মিলে গেছে, যত নাম্বার ভাগ বার্নিয়ার স্কেলে মিলে যাবে ওইটাই হচ্ছে বার্নিয়ার সমাপতন। তাহলে 3 নাম্বার দাগ মিলে গেছে, তার বার্নিয়ার সমাপতন কি 3, आंसर হচ্ছে ক, ঠিক আছে। তারপর দেখো তারপরে কি আসছে আমাদের এখানে খেয়াল করো, এই যে যদি বার্নিয়ার স্কেলে ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে বার্নিয়ার ধ্রুবক কত? দেখো আমরা নরমালি জানি যে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কি 1 মিলিমিটার হয়ে থাকে, মিটার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কি হয়ে থাকে ভাইয়া 1 মিলিমিটার হয়ে থাকে। তাহলে এখানে যদি আমরা এই 1 মিলিমিটারকে যেহেতু বৃত্তাকার স্লাইড টেবিলে যে ভাগ সংখ্যা আছে 10, তো 10 দিয়ে ভাগ দিলে 0.1 আসতেছে, তার মানে এখানে বার্নিয়ার ধ্রুবক কত হবে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, आंसर হচ্ছে খ 0.1 মিলিমিটার। ক্লিয়ার ভাইয়া? ওকে। বার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন বার্নিয়ারের ভাগ সংখ্যা কত 10? এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে সবগুলো কিন্তু মিটার এককে দেওয়া আছে। তাহলে আমরা তো পাবো, আমরা তো জানি বার্নিয়ার একটা নরমাল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার কে আমি যেহেতু 10 ভাগ বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তার মানে 1 মিলিমিটার কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, BC কিভাবে পাবো? এই 1 কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো 0.1 মিলিমিটারে পাবো, ঠিক আছে। বার্নিয়ার ধ্রুবকটা কিন্তু আমি মিলিমিটারে পাইছি, কিন্তু এখানে দেখো সবগুলা মিটারে দেওয়া আছে, তাহলে মিটারে নিলে কি হবে, এই মিলিমিটার থেকে মিটার নিতে ভাইয়া 1000 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে 0.1 কে যদি আমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই তখন আর এটা মিলিমিটারে থাকবে না ভাইয়া, তখন চলে যাবে কি সেটা মিটারে চলে যাবে। তাহলে 1 কে 0.1 কে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমার आंसर আসছে 0.0001 মিটার, आंसर হচ্ছে ঘোড়ার ঘ 0.0001 মিলিমিটার। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছি। ওকে, তারপর দেখো এখানে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ এত মিটার, প্রধান স্কেল পাঠ কিন্তু মিটারে দেওয়া আছে, লক্ষ্য করো প্রধান স্কেল পাঠ কি আছে মিটারে, বার্নিয়ার সমাপতন 6 এবং বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1 মিলিমিটার, দণ্ডটির দৈর্ঘ্য কত? একটু খেয়াল করতে হবে, আমরা জানি এগুলো অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি সবগুলোর এককে সেম রাখতে হবে, সবগুলো একক কিসে রাখতে হবে সেম রাখতে হবে। তাহলে এখানে 0.1 মিলিমিটার আর এখানে মিটারে আছে, তাহলে বার্নিয়ার ধ্রুবকটাকে আমি মিটারে নিয়ে যাব, বার্নিয়ার ধ্রুবকটাকে আমি মিটারে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি দেখো এই 0.1 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে নিতে 1000 দিয়ে ভাগ দিতে হয়, মিলিমিটার থেকে মিটারে নিতে 1000 দিয়ে ভাগ দিতে হবে, যদি x মিলিমিটার হয় তাহলে x কে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে এটা মিটারে চলে যাবে, বুঝতে পারছো ভাইয়া? তাহলে x এখানে কত, এখানে দেওয়া আছে বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমাদের आंसर চলে আসবে, মানে মিটারে চলে যাবে, বার্নিয়ার ধ্রুবকটা কি মিটারে চলে যাবে। তাহলে আমি যদি 0.1 কে 1000 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে আসতেছে আমার 1 * 10^4, ঠিক আছে। তাহলে এই বার্নিয়ার ধ্রুবকটা পেলে 10^4, ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব, এত এত এত, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, এখানে বসিয়ে দেব m + v * bc, ঠিক আছে, এখানে বসিয়ে দেব। এখানে মূল স্কেল পাঠ কত 0.05, ঠিক আছে মিটার, বার্নিয়ার সমাপতন কত 6 আর এটা কত 10^4, ঠিক আছে। এইগুলো যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের आंसरটা চলে আসবে 0.05 প্লাস এখানে কত আসছে 6 * 10^4, 10^4, ক্লিয়ার? আশা করি বুঝছো। এখানে আসছে আমাদের आंसरটা এখানে আসছে 0.0506 মিটার, অবশ্যই এটা মিটার এককে আসছে, আমরা যেহেতু মিটার এককে নিয়ে করছি তাহলে এটা आंसर কি আসছে মিটার এককে আসছে, তাহলে 0.0506 মিটার এই आंसर ঠিক আছে। দেখো তো এই মিটারে একটা आंसर আছে,
শুধু একটা আনসার আছে যেটা 0.65 মিটার। ঠিক আছে, তাহলে এই আনসারটা তো মিটার আসে না, আর বাকিগুলো সবগুলো সেন্টিমিটার মিলিমিটার। তাহলে এখন খেয়াল করো তো, এটাকে যদি আমি সেন্টিমিটার নিই, মিটার থেকে সেন্টিমিটার কিভাবে নেই? আমরা জানি 1 মিটার কত, 100 সেন্টিমিটার না? ঠিক আছে, 1 মিটার 100 সেন্টিমিটার। তাহলে এই মিটারটাকে যদি আমি সেন্টিমিটার নিতে চাই তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। এত মিটারকে যদি সেন্টিমিটার নিতে চাই তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে দিয়ে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করে পেয়েছি 5.06 সেন্টিমিটার। এই যে দেখো ক আনসার কি 5.06 সেন্টিমিটার। আনসার কত? ক 5.06 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখানে খেয়াল করছো কোথায় ছিল আনসার, কোথায় আসছে, কিভাবে মিটারে নিয়ে আনসার বের করছি, কিন্তু মিটারে আনসার দেওয়া নাই। কিসে দেওয়া আছে? সেন্টিমিটার দেওয়া আছে, এজন্য আমি সেন্টিমিটার এককে রূপান্তর করছি। বুঝতে পারছো ভাইয়া? তোমরা যারা এই এককের রূপান্তর নিয়ে ঝামেলা আছে, আমার চ্যানেলে একটা এককের রূপান্তর রিলেটেড একটা ভিডিও আছে, তোমাদের ফিজিক্সের প্রায় সকল টাইপের এককের রূপান্তরের যে ঝামেলাটা, এই ঝামেলাটা দূর করে দিছি একটা ভিডিওতে। ঠিক আছে, ওই ভিডিও দেখে নিবা, তাহলে ইনশাআল্লাহ একক নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না তোমাদের। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, স্ক্রু গজ বলছে ভাগ সংখ্যা হচ্ছে a, পূর্ণাঙ্ক হচ্ছে b এবং স্ক্রুর পিচ c হলে নিচের কোনটি সঠিক? এখন আমরা জানি স্ক্রু গজের সম্পর্কগুলো এরকম, জানি না? জানি তো, আমি লিখে দিছি না? হ্যাঁ, দেখো স্ক্রু গজের সম্পর্কগুলো এরকম, যে এরকম যে স্ক্রু গজের LC হচ্ছে কি P/N, অর্থাৎ পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে খেয়াল করো, এখানে কি দিছে? সাংকেতিক চিহ্ন দিছে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা a, তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটাকে a দিব। ঠিক আছে, তারপর দেখো ন্যূনাঙ্ক দেওয়া আছে b, তাহলে ন্যূনাঙ্কের জায়গায় কি দিব? b দিব। তাহলে b a বাই উপরে কি হবে? c, কারণ এখানে c হচ্ছে কি? c হচ্ছে পিচ, তো c হচ্ছে পিচ। তাহলে এই আকারে তো আমাদের এখানে নাই আনসার, তাহলে আমরা আর গুণ করে দিব, তার আর গুণ করলে c কি হবে? ab, c ab। তাহলে দেখো তো ক নাম্বারটা c কি আছে? ab। আনসার হচ্ছে কি খ, c ab। ক্লিয়ার? ওকে। তারপর দেখো, তারপর এখানে খেয়াল করো লাস্টেরটা, যে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত মিটার কিউব? 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত মিটার কিউব? তাহলে আমরা বের করে দেখো, আমরা জানি নিরেট গোলকাকৃতির আয়তন b 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখানে আর এর মান দিয়ে দিয়েছে 2 মিটার। ঠিক আছে, তাহলে এখানে 4/3, এখানে 8টা আমি সামনে লিখবো। ঠিক আছে, আর এর মান 2 দিলাম, পাওয়ার আছে 3, আর পাইটা আমি একটু সাইডে লিখবো। ঠিক আছে, আমার লেখার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এখানে 2 দি পাওয়ার 3 মানে কি 8 না? 2 দি পাওয়ার 3 মানে 8, তাহলে 8 4 এর সাথে গুণ হবে, তো 4 8 32। তাহলে এখানে 32 আর নিচে কি 3 ইনটু পাই, তাহলে 32/3 ইনটু পাই, 32/3 ইনটু পাই। आंसर হচ্ছে কি ঘোড়ার গ, आंसर ঘোড়ার গ। এই যে 32/3 ইনটু পাই। ক্লিয়ার? ওকে, পারবো। তারপর দেখো এখানে কি আসছে আমাদের, এখানে খেয়াল করো আমাদের চলে এসেছে, কিন্তু আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়, স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ পাওয়া গেল 2 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা বুঝছি। তারপর বৃত্তাকার স্কেলের পাঠ, এখন মনে রাখবা বৃত্তাকার স্কেলের পাঠ মনে আছে? লিখে দিয়েছিলাম যে বৃত্তাকার স্কেল পাঠ কি বলছিলাম? বৃত্তাকার স্কেল পাঠ c প্রাইম ইজ ইকুয়াল টু কি c ইনটু LC। এখানে c হচ্ছে কি বৃত্তাকার স্কেল পাঠ c প্রাইম, আর c হচ্ছে এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর LC হচ্ছে কি লঘিষ্ঠ গণন। ঠিক আছে, তারপর এখানে বৃত্তাকার স্কেল পাঠের মান দেওয়া আছে, c প্রাইমের মান দেওয়া আছে কিন্তু। তারপর বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা হচ্ছে 100, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 দিয়ে রাখছে। তারপর কি দিছে? যন্ত্রটির পিচ দেওয়া আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার কি পিচ। ঠিক আছে, তারপর এখানে বের করতে কি বলছি? বৃত্তাকার স্কেলে কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে, তার মানে c এর মান বের করতে বলছি। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলছে, যে দাগটা রৈখিক স্কেলের সাথে মিলে যাবে সেটা হচ্ছে কি c এর মান। ঠিক আছে, তাহলে c এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে c এর মান বের করার জন্য তো আমাদের কি লাগবে? এই যে c প্রাইম এর মান দেওয়া লাগবে, c প্রাইম দেওয়া আছে 0.4 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা 0.4 মিলিমিটার দেওয়া আছে, আর LC জানি? LC তো জানি না, LC বের করে ফেলবো। আমরা জানি LC ইকুয়াল টু কি? LC ইকুয়াল টু P/N। তাহলে P দেওয়া আছে, P কত? P তো 1 মিলিমিটার, N কত? 100। তাহলে এটা দিয়ে ভাগ দিলে 0.01 মিলিমিটার LC পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো এটা বের করতে হবে, C টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে C প্রাইম ইকুয়াল টু কি? C টা যেহেতু বের করতে হবে, তাহলে এটা এই দিকে দেখো LC টা গুণাকার আছে, ওই দিকে কি ভাগাকারে হয়ে যাবে। তাহলে C ইকুয়াল টু কি হবে? C প্রাইম বাই LC। তাহলে C প্রাইম কত? C প্রাইম হচ্ছে 0.4 মিলিমিটার। এটাও মিলিমিটার আছে, আমাদের এটাও কি আছে মিলিমিটার একক আছে। 0.01 দিয়ে ভাগ দিয়ে দিলে কি হয়ে যাবে? আমাদের आंसरটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, 0.4 ভাগ 0.01
ঠিক আছে आंसर আছে 40 40 आंसर গ ক্যালকুলেশন করো 0.4 ডিভাইড বাই 0.01 आंसर আসবে কি 40 आंसर হচ্ছে গ ঠিক আছে বুঝছো ভাইয়া ক্লিয়ার আশা করি এগুলো সহজ ছিল হ্যাঁ তারপর দেখো পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা এই লাস্ট টাইপ আমাদের লাস্ট টাইপ এই টাইপের গুলা করলে আমাদের এই অধ্যায় সকল টাইপের এমসিকিউ করা হয়ে যাবে ঠিক আছে বুঝছো ক্লিয়ার তারপর দেখো এখানে কি বলছে যে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা এই টাইপের অঙ্কগুলো আমরা করব এবং আমরা আমাদের এই ওয়ান শট ক্লাসটি ইনশাআল্লাহ সমাপ্ত করব ঠিক আছে এখন চলো পরিমাপের ত্রুটি নির্ভুলতা প্রথমটা কি লিখছে আপেক্ষিক ত্রুটি আমরা জানি আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি উপরে থাকে চূড়ান্ত ত্রুটি আর নিচে হচ্ছে কি পরিমাপকৃত মান নিচে কি ভাইয়া পরিমাপকৃত মান উপরে চূড়ান্ত ত্রুটি নিচে হচ্ছে কি পরিমাপকৃত মান ঠিক আছে এটা দেখো কোনটা মিলে এই যে দেখো খটা মিলে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান आंसर হচ্ছে খ ঠিক আছে ওকে ডান তারপরে দেখো এখানে কি আসছে এখানে খেয়াল করো একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায় একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায় যদি কোনো বস্তু দৈর্ঘ্য 1 মিলিমিটার হয় তবে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত তুমি আমরা জানি দেখো 1 মিলিমিটার মাপা যায় একটা স্কেল দিয়ে একটা বস্তুর দৈর্ঘ্য কি দেখো একটা স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায় আর আরেকটা বস্তুর দৈর্ঘ্য কি 1 মিলিমিটার তাহলে ওই বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার যে মাপছে তাহলে আপেক্ষিক ত্রুটিটা কত ঠিক আছে আমরা জানি মনে করো এই 1 মিলিমিটার একটা বস্তুকে পরিমাপ করার ক্ষেত্রে 1 প্লাস মাইনাস 0.5 যে এককে থাকে ওই এককে কি 0.5 বেশি অথবা কম ত্রুটি ধরা হয় ঠিক আছে মানে 1 মিলিমিটার বস্তুর পরিমাপে তার ত্রুটি কত ধরা হয় 0.5 কম বেশি ঠিক আছে মানে তার দৈর্ঘ্য হতে পারে 0.5 অপেক্ষা 0 মানে 1 অপেক্ষা 0.5 বেশি অথবা 1 অপেক্ষা 0.5 কম ঠিক আছে যেহেতু দৈর্ঘ্য 0.1 মিলিমিটার আর তার ত্রুটি হয়ে যেতেছে 0.5 মিলিমিটার তার ত্রুটি কত ধরতেছি আমরা 0.5 মিলিমিটার ঠিক আছে আপেক্ষিকভাবে আমরা যে এককে দেওয়া থাকে ওই এককের অর্ধেক 1 মিলিমিটার থাকলে 1 মিলিমিটার অর্ধেক কত 0.5 0.5 কি ধরা হয় চূড়ান্ত ত্রুটি ধরা হয় ঠিক আছে তাহলে 1 মিলিমিটার একটা বস্তু মাপার ক্ষেত্রে তার চূড়ান্ত ত্রুটি কত 0.5 মিলিমিটার তাহলে দেখো 1 মিলিমিটার বস্তু আর 0.5 মিলিমিটার হচ্ছে ত্রুটি তাহলে তার অর্ধেক ত্রুটি হয়ে গেল না বস্তুর দৈর্ঘ্য 1 অর্ধেক ত্রুটি হচ্ছে 0.5 তার মানে অর্ধেক কত 50% না অর্ধেক কত পার্সেন্ট 50% তুমি যদি বাইর করো এই যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু 100 তাহলে তুমি দেখবা কি 50% বাড়িতেছে 50% ঠিক আছে 50% आंसर ঠিক আছে ওকে ভাইয়া आंसर হচ্ছে কি 50% ঘ একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিভাবে বের করি জানি না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার না দেখো একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি সূত্র পাই আর স্কয়ার তাহলে এখানে আর দেখো একটা আর পরিমাপে 1% ত্রুটি হয় তাহলে এখানে কয়টা আর আছে আর স্কয়ার মানে কি এখানে আর স্কয়ার মানে কি এখানে দুইটা আর আছে ঠিক আছে একটা আরের জন্য 1% ত্রুটি আরেকটা আরের জন্য 1% ত্রুটি তাহলে মোট কত পার্সেন্ট হলো মোট 2% ত্রুটি হয়ে গেল না একটা আরের জন্য 1% আরেকটা আরের জন্য 1% তাহলে 2% ত্রুটি आंसर হচ্ছে কত 2% খ ঠিক আছে ক্লিয়ার তারপর দেখো চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি হবে কি লিখলো চূড়ান্ত ত্রুটি সমান হলে তার মানে চূড়ান্ত ত্রুটি আমরা জানি আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি আপেক্ষিক ত্রুটির সূত্র চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই কি হচ্ছে পরিমাপকৃত মান আর চূড়ান্ত ত্রুটি ঠিক আছে তাহলে উপরে হবে চূড়ান্ত ত্রুটি নিচে হচ্ছে পরিমাপকৃত মান তাহলে এখানে খেয়াল করো কি বলছে যে চূড়ান্ত ত্রুটি সমান হলে তার মানে চূড়ান্ত ত্রুটি সমান কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে এখানে খেয়াল করো আপেক্ষিক ত্রুটির সাথে পরিমাপকৃত মানের বা দৈর্ঘ্যের কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক না এখানে খেয়াল করো এই আপেক্ষিক ত্রুটি এর সাথে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপকৃত মান এই দুইটা সম্পর্ক আপেক্ষিক ত্রুটি এবং পরিমাপকৃত মান এই দুইটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না একটা দেখো এটা উপরে আছে এটা 1/, আকার আছে মানে ব্যস্তানুপাতিক আকার আছে ঠিক আছে এটা উপরে আছে এটা নিচে আছে তার মানে এটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তার মানে এটা যত বেশি হবে এটা তত কম হবে আর এটা যত কম হবে পরিমাপকৃত মান অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য যত কম হবে আপেক্ষিক ত্রুটি তত বেশি হবে তাহলে বস্তুর দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা
সবচেয়ে যেটা কম ওইটা কি আপেক্ষিক ত্রুটি সবচেয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে কম কার? 10 সেন্টিমিটার। আনসার হচ্ছে কি 10। আনসার হচ্ছে 10 সেন্টিমিটার বস্তুর, এই যে 10 সেন্টিমিটার বস্তুটার দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে আনসার ক। ঠিক আছে, তার আপেক্ষিক ত্রুটি সবচেয়ে বেশি হবে, কারণ দৈর্ঘ্য পরিমাপে দৈর্ঘ্য যত কম হবে আপেক্ষিক ত্রুটি তত বেশি হবে। ক্লিয়ার? ওকে, ডান। তারপর দেখো আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। এই যে দেখো আমরা আমাদের শেষ স্লাইডে চলে আসছি, এটাই আমাদের শেষ স্লাইড। ঠিক আছে, এখানে খেয়াল করো, একটি দণ্ডের দৈর্ঘ্য 12 প্লাস মাইনাস 0.05, তার মানে এটা ত্রুটিটা বুঝাইতেছে এতটুকু কম হতে পারে, বেশিও হতে পারে। ঠিক আছে, এত সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটিটা বেশিটা নেওয়া হয়, চূড়ান্ত ত্রুটি কত নেওয়া হয়? বেশি নেওয়া হয়। যেহেতু ত্রুটি দিয়ে রাখছি 0.05, তার মানে চূড়ান্ত ত্রুটির মান কত? পজিটিভ এর 0.05 এবং পরিমাপকৃত মান কত? 12। যেহেতু 12 সেন্টিমিটার মাপছে এবং তার সাথে চূড়ান্ত ত্রুটি কত দিছে? 0.05 হিসেবে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি 100 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি শতকরা ত্রুটিটা বা আপেক্ষিক যে ত্রুটিটা এটা পেয়ে যাব, আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা 0.05 কে ভাগ দিতেছি 0.05 ডিভাইডেড বাই এর কত 12, আর এখানে কি আছে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমাদের আর চলে আসতেছে 0.41। এখানে খেয়াল করো। আচ্ছা, আমি পার্সেন্টেজে নিব না, এখানে পার্সেন্টেজে নাই, আমি পার্সেন্টেজে নিব না, তাহলে 0.05 কে শুধু 12 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমাদের আসতেছে 4 পয়েন্ট ওই যে এটা 0.0042 দেখো। ঠিক আছে, আনসার হচ্ছে কি এইটা 0.0042। ক্লিয়ার ভাইয়া? ওকে, ডান। পারবো আশা করি। আনসার হচ্ছে ঘোড়ার ঘ। ওকে, তারপর দেখো পরিমাপের ক্ষেত্রে তিনটা অপশন দিয়েছি, আপেক্ষিক ত্রুটি ছিল চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ করা মান। ঠিক আছে, 1 নাম্বার সূত্র সঠিক, বাইনারি ধ্রুবক প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইড বাই বাইনারি স্কেলে মোট ভাগ সংখ্যা। 2 নাম্বার সঠিক, লঘিষ্ঠকরণ বৃত্তাকার না, লঘিষ্ঠকরণ সূত্র কি পিচ বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, দিলে এটা সঠিক না। 1 2 সঠিক, আনসার হচ্ছে কি 1 2। ক্লিয়ার ভাইয়া? তোমরা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা যাতে এসএসসি ফিজিক্সের বাকি অধ্যায়গুলো অনশট এমসিকিউ ক্লাসটি পেয়ে যাও, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবা, যাতে তোমরা তোমাদের এই এসএসসি লেভেলের ফিজিক্সের তোমরা সেরা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।